তারেক, হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ! ইংল্যান্ড বাদ যেতে যেতে ইনফ্যাক্ট প্রথমার্ধেই দুটো গোলে পিছিয়ে পড়তে পারত ইংল্যান্ড। পরবর্তী সময় হ্যারি কেইনের দুটা গোল। ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপটা অনেক বেশি মাত্রায় সুপারস্টারদের ওয়ার্ল্ড কাপ হচ্ছে কিনা। আর্লিং হালান্ড আগের দিন, হ্যারি কেইন আজকে, এমবাপ্পে আগের রাতে, ভিনি জুনিয়র, মেসি, সবকিছু মিলে সুপারস্টারদের ওয়ার্ল্ড কাপ। সামি একদম ঠিক এই বিষয়টাই আমি ভাবছিলাম যে আপনার সাথে শেয়ার করব, দর্শকদেরকে এই বিষয়টা একটু জানাবো, কারণ আপনি একদম পারফেক্ট একটা পয়েন্ট ধরেছেন যে বিশ্বকাপটা যদি এখন পর্যন্ত আপনি দেখেন, এটা কিন্তু সুপারস্টারদের ওয়ার্ল্ড কাপ। কারণ জার্মানি সবচেয়ে বড় অঘটন যেটা বলা হচ্ছে, জার্মানি বিদায় নিয়েছে, তাদের মুসিয়ালা আছে, কিন্তু আহ, সেই অর্থে কিন্তু একক যে বড় তারকা একদম ফর্ম ধরে বিশ্বকাপে এসছেন, জার্মানি টিমে কিন্তু সেটা অনুপস্থিত ছিল এবং সেটা খেসারত তারা দিয়েছে। আর বাকি যে নামগুলো আপনি বললেন, নরওয়ে, তারা কিন্তু আর্লিং হল্যান্ডেই রাউন্ড অফ 16-এ তারা কিন্তু পা রেখেছে। এমবাপ্পে, ওসমান দেমবেলেতে ফ্রান্স, তারা কিন্তু রাউন্ড অফ 16-এ চলে গেছে। আর্জেন্টিনাকে একাই টানছেন লিওনেল মেসি, এবং ব্রাজিলকে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র টানছেন, এবং হ্যারি কেইন তিনি দারুণ বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ একটা মৌসুম কাটিয়েছেন, এবং তিনি সেই ফর্মটাকে বিশ্বকাপেও নিয়ে এসেছেন। তার গোল কিন্তু এখন 5টা, তার মানে গোল্ডেন বুটের রেসে তিনি এখন যৌথভাবে দ্বিতীয় আছেন, এবং শীর্ষে এমবাপ্পে এবং লিওনেল মেসি। তার মানে কি, কেইন কিন্তু ইংল্যান্ডকে টানছেন, এবং এই দলেও কিন্তু অনেক তারকা আছে, বুকাইয়া সাকা বা রাশফোর্ড যাদেরকে বলি, ইংলিশ প্রিমিয়ার লিগে তারা বুকাইয়া সাকা তার আর্সেনালকে চ্যাম্পিয়ন করেছেন। সেই কনফিডেন্সটা নিয়ে কিন্তু এখানে এসেছে। কিন্তু হ্যারি কেইন তিনি অভিজ্ঞ ফুটবলার, এবং বিশ্বকাপে তার নামের পাশে এখন গোল হচ্ছে 13টা, পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি, এবং ইংল্যান্ডের হয়ে নিঃসন্দেহে সবচেয়ে বেশি বিশ্বকাপে গোলের মালিক। এবং আমি আপনার এই পয়েন্টের সাথে শতভাগ একমত যে বিশ্বকাপটা সুপারস্টারদের বিশ্বকাপ হতে যাচ্ছে, এবং এখন পর্যন্ত আমরা সেটাই দেখতে পাচ্ছি, এবং তারাই কিন্তু দলকে টানছে। এবং আপনি দেখেন যে আর্জেন্টিনার মতো দল বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের মেসি যে প্রথম দুটি ম্যাচ খেলেছেন, দুটি ম্যাচে জয় পেয়েছে, সেখানে 5টা গোলই মেসির। এমবাপ্পে তিনি 6টা গোল করেছেন, উসমান দেমবেলে তিনি 4টা গোল করেছেন। মানে ফ্রান্স, আর্জেন্টিনা, ইভেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র তিনিও 4টা গোল করেছেন। এই তারকারাই কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে দলগুলোকে টানছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। সামি, আমরা ইংল্যান্ড এবং কঙ্গো ম্যাচ নিয়েও কথা বলবো, আপনি যদি প্রশ্ন থাকে। জিজ্ঞেস করতে চাই এই কারণটা হচ্ছে হাইড্রেশন ব্রেকের পরে থমাস টুকেল যে কাজটা করলেন, ডেকল্যান রাইসকে রাইট ব্যাক পজিশনে খেলালেন, এবং সেই জায়গা থেকে পটেনশিয়াল একটা এডিশনাল ম্যান যুক্ত হলো রাইট পজিশনে। ওইখান থেকে অ্যাটাক জেনারেট হলো, দেন হ্যারিকেন হেইডে গোল করলেন পরবর্তীতে আরেকটা ক্রস লেফট থেকে আসার পর। হাইড্রেশন ব্রেকের ইম্প্যাক্টটা তো ডেফিনেটলি টেকনিক্যালি ট্যাকটিক্যালিও পড়ছে। এই ম্যাচটা তার সবচেয়ে বড় উদাহরণ। নিঃসন্দেহে সামি, শুধু এই ম্যাচ না, এর আগেও বেশ কয়েকটা ম্যাচ আমরা দেখেছি, যেমন ব্রাজিল জাপান ম্যাচটাও যদি আপনি দেখেন, সবচেয়ে যে বড় ম্যাচটা, হাই ভোল্টেজ ম্যাচটা ছিল, সেখানেও কিন্তু ব্রাজিল দারুণ একটা শুরু পেয়েছিল, কিন্তু হাইড্রেশন ব্রেক থেকে আসার পর জাপান কিন্তু আচমকা তারা গোলটা পেয়ে যায়, এবং ব্রাজিল কিছুটা হলো তারা ছন্দ হারিয়েছিল। আপনি যেটা বলছেন যে ডেকল্যান রাইসকে, তাকে এই ম্যাচে হাইড্রেশন ব্রেকের পর টমাস তুচেল তিনি সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন, এবং আমরা এবারের বিশ্বকাপে যেটা দেখতে পাচ্ছি, যে আমি ওইদিন একটা প্রতিবেদন পড়ছিলাম যে ম্যারাডোনা যখন যুক্তরাষ্ট্রকে 2026 বিশ্বকাপের আয়োজক করা হয়েছিল, তখন তিনি একটা কথা বলেছিলেন যে যুক্তরাষ্ট্র আসলে ফুটবলটাকে তারা ক্যাশ করে না, তারা আসলে এখানে প্রফিটটাই দেখে। এবং তখনই নাকি 1994 বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্র নাকি একটা প্রস্তাব দিয়েছিল যে বিশ্বকাপটাকে 4টা কোয়ার্টারে করা যায় কিনা, এখন যেটা 2টা হাফে খেলা হয় সেটাকে 4টা কোয়ার্টারে করা যায় কিনা, সেই প্রস্তাবটা কিন্তু তখন যুক্তরাষ্ট্র দিয়েছিল। আলটিমেটলি 2026 বিশ্বকাপে কিন্তু ম্যারাডোনা সেই রাশিয়া বিশ্বকাপে বসে এই কথাগুলো বলেছিলেন, এবং সেটাই কিন্তু হয়েছে। এখন আপনি ডিরেক্ট হয়তো 4টা কোয়ার্টার বলতে পারবেন না, কিন্তু 2টা হাইড্রেশন ব্রেকের কারণে সেটা কিন্তু অলমোস্ট 4টা কোয়ার্টারে চলে এসছে। এটাতে কোন দল সুবিধা পাচ্ছে, কোন দল মোমেন্টাম হারাচ্ছে, যেটা আমরা প্রায় অলমোস্ট সবগুলো ম্যাচেই দেখেছি। ইংল্যান্ড এবার যেটা হচ্ছে যে কঙ্গো এবং আফ্রিকান দলগুলো, তারা কিন্তু তাদের আসলে হারানোর কিছু নেই, তারা খেলছে সেভাবে, এবং সব জায়গায় কিন্তু চমক দেখাচ্ছেন গোলরক্ষক পজিশনে যিনি বা যারা থাকেন, তারা যেন তাদের মধ্যে কিছু একটা ভর করে যে তারা আসলে প্রাচীর হয়ে যাচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে আপনি দেখেন যে কঙ্গোর গোলরক্ষক এমবাসি, তিনিও কিন্তু সেরকম কোনো সুযোগই দিচ্ছিলেন না। সেই জায়গায় এই হাইড্রেশন ব্রেক বা এই একটা মোমেন্টাম ইংল্যান্ডকে দিয়েছে, এবং আপনি দেখেন 75 থেকে 13 মিনিটের মধ্যে 2টা গোল করেছে, এবং হ্যারি কেইন তিনি ইংল্যান্ডের ত্রাতা হলেন। সব মিলিয়ে মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপটা মানে কৌশল, তার সাথে আরো অনেক কিছু যোগ হচ্ছে। এখন শুধু ফুটবলটা টেকনিক্যাল বিশ্লেষণের জায়গায় বা
অনেক ভাবেই কিন্তু ফুটবলটাকে চিন্তা করতে হচ্ছে। এই জায়গায় যে যত বেশি এগিয়ে যাচ্ছে তারা কিন্তু তত বেশি সাফল্য পাচ্ছে। লাস্ট জায়গাটা, লাস্ট কোয়েশ্চেনটা আমি আসলে করতে চাই, সেটা এইভাবে যে আলটিমেটলি কঙ্গো যখন মাঠে নামে এর আগে পর্তুগালের সঙ্গে তারা কিন্তু 5টা ডিফেন্ডার নিয়ে নেমেছিল, বাট আজকে সারপ্রাইজিংলি খুব ব্রেভ অ্যাপ্রোচ তাদের ছিল। আলটিমেটলি তারা ওই 4-3-3-এ গেছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার উইদাউট দ্য বল সেটা 4-1-4-1-এ যাচ্ছিল। সো খুবই ব্রেভ অ্যাপ্রোচ ছিল কঙ্গোর কাছ থেকে। আমার কোয়েশ্চেনটা এই জায়গাটাতে যে আমরা আর্জেন্টিনার ম্যাচ আছে কেপ ভার্দের সঙ্গে, আমরা জানি যে ওই 5-4-1-এর লো ব্লকেই তারা খেলে, বাট আজকে যেমন কঙ্গো ইনিশিয়ালি সারপ্রাইজড করে দিল সবাইকে, এই জায়গাটাই কি মানে একটা বিষয়বস্তু কিনা যে না নকআউট ম্যাচ আসলে আমরা যেমনভাবে চিন্তা করছি তেমনটা নাও হতে পারে, ইভেন কেপ ভার্দেও এরকম প্রেস করতে পারে? এটা একেবারেই মানে সম্ভব, এবং এটা কিন্তু শুধু আপনি আমি চিন্তা করছি তা না, এবং আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার দল, লিওনেল মেসি, তারা কিন্তু এটা আরো বেশি চিন্তা করছে। আপনি যেটা বলছেন যে কঙ্গো তারা ইংল্যান্ডের বিপক্ষে তাদের কৌশল বা ফরমেশনের পরিবর্তন এনেছে, এটা একটা বড় কারণ আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড কিন্তু টুখেলের অধীনে তারা 11টা ম্যাচ অপরিবর্তিত। তার মধ্যে আফ্রিকার 3টা দলের সাথে খেলেছে ইংল্যান্ড, এবং 3টা দলের সাথেই কিন্তু জিততে পারে নাই। তার মধ্যে 2025 সালে সেনেগালের সাথে ম্যাচটা তারা জিততে পারেনি। লাস্ট গ্রুপ পর্বে ঘানার সাথে তারা ড্র করেছে। কঙ্গোর নিশ্চয়ই এটাও একটা তাদের আত্মবিশ্বাস ছিল যে, আর সবচেয়ে বড় কথা, নকআউট এখন এটা ডু অর ডাই ম্যাচ। কারণ ইংল্যান্ডের হারানোর অনেক কিছু আছে, তাদের একটা বাড়তি চাপ আছে, কিন্তু কঙ্গোর কিন্তু হারানোর কিছু নেই। খুব সম্ভবত 52 বছর পর বিশ্বকাপ খেলতে এসে তারা রাউন্ড অফ 32 খেলছে, এটাই তো তাদের জন্য অনেক বড় কিছু। সেখান থেকে এটা হতে পারতো তাদের জন্য একটা লটারি যে ইংল্যান্ডকে হারিয়ে দেওয়া, যে কারণে তারা কিন্তু ফরমেশন বা কৌশলে, যেটা আপনি বলছেন যে ডিফেন্সিভ এই জায়গা থেকে তারা কিন্তু অনেকটা মানে কাউন্টার অ্যাটাকের একটা পরিকল্পনা নিয়ে তারা খেলেছে, এবং সেই জায়গাটা তারা কিন্তু শুরুতে সফল হয়েছে। তো ইংল্যান্ডের জন্য বিষয়টা অনেক কঠিন ছিল। ইংল্যান্ডকে কিন্তু এই ম্যাচ জিততেই হবে, তাদের কিন্তু হারানোর সবকিছুই আছে। তো সেই জায়গাটাই শেষ পর্যন্ত ইংল্যান্ড রক্ষা পেয়েছে, এবং এই ম্যাচগুলো কিন্তু যত হচ্ছে, আর্জেন্টিনা বা কেপ ভার্দে ম্যাচ, আমি এখন মায়ামিতে আছি, মায়ামিতে আর্জেন্টিনা ম্যাচটা অনুষ্ঠিত হবে, এবং আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে এটা একটা বড় ধরনের চাপ তৈরি করছে মাঠে নামার আগে, এবং তারা মায়ামির এই হার্ড রক স্টেডিয়ামে খেলবে, মেসির শহর। এখন এই মুহূর্তে কিন্তু এই স্টেডিয়ামের যে গরম, এখানে কিন্তু তারা ছাদ ঢাকা স্টেডিয়াম পাচ্ছে না। তো সেই জায়গাটা কেপ ভার্দে একটা বাড়তি অচেনা প্রতিপক্ষ, এবং ছোট দলগুলো যে ধরনের চাপ তৈরি করছে, এই প্রেশারটা তো থাকবেই। একদম ডিফারেন্ট একটা ওয়েদারে আর্জেন্টিনাকে খেলতে হবে, সেই প্রেশারটাও কিন্তু থাকবে। সব মিলে একেবারে যে ম্যাচটা সহজ হবে, এবং কেপ ভার্দে যদি অঘটন দিয়ে দেয়, উপহার দেয়, সেটা তো আসলে অবাক হওয়ার খুব বেশি কিছু থাকবে না। এটা আমরা এখানে যারা গণমাধ্যম কর্মী আছে, আমাদের অনেক আর্জেন্টাইন গণমাধ্যম কর্মী আছেন, তাদের মধ্যেও কিন্তু এই ভয়টা পেয়ে বসেছে। ওয়েল তারেক, থ্যাংক ইউ সো মাচ।